আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। স্কুল শিক্ষার্থীদের ফাইজারের করোনা টিকা দেওয়া শুরু, পর্যবেক্ষণে রাখা হবে 15 দিন। কুমিল্লার ঘটনায় প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি, দুর্গাপূজার নিরাপত্তায় বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন। বজ্রপাতে 10 বছরে 2000 মৃত্যু, দুর্যোগ সামাল দিতে 430 কোটি টাকার প্রকল্প। এবং 28 নভেম্বর অনুষ্ঠিত হবে 1060টি ইউনিয়ন ও 10টি পৌরসভার নির্বাচন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে ফেস অফ এশিয়া 2021-এর বাংলাদেশ পর্বের গ্র্যান্ড ফিনালের খবর। দেশে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হলো। মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে পরীক্ষামূলক এই টিকা কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রথম দিনে 120 জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়। একরামুল পাপ্পনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে শিশুদের করোনা ভাইরাসের টিকার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলো। মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলকভাবে 120 জন শিক্ষার্থীকে টিকা দেয়া হয়। শিক্ষার্থীদের 2 সপ্তাহের পর্যবেক্ষণে রাখা হবে। প্রাথমিকভাবে জেলার 4টি স্কুল থেকে নবম ও দশম শ্রেণীর 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের টিকা দেয়া হয়। স্কুলের মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ দিয়ে রেজিস্ট্রেশন করে টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা। ফর্ম পাওয়ার পর সেটা পূরণ করে ফর্মটা অনুযায়ী আমাদের টিকা দেওয়া। শরীর খারাপ লাগছে না, আর খুব খুশি যে প্রথম টিকা নিতে পারলাম। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের এই ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে বলছি। টিকা দেওয়ার ব্যাপারে অভিভাবকদের চিন্তার কমতি ছিল না। এদিনে শিশুদের টিকা দেওয়ার পর সেই চিন্তা অনেকটাই কমে গেছে বলে জানান তারা। বাচ্চাকে টিকা দেওয়ালাম, এই বাচ্চারা কি হয় না হয় এখন দেখতেছি স্বাভাবিক। পরিবারের সবাই ভ্যাকসিন নেওয়া এটা সবারই দরকার। চিকিৎসকরা বলছেন করোনা টিকা নেয়ার পর শিশুদের মৃদু উপসর্গ দেখা দিতে পারে। এজন্য উদ্বিগ্ন না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দেন তারা। ভ্যাকসিন দেওয়ার পর শরীরে র্যাশ হয়, সেই ধরনের আমরা ম্যানেজ করার জন্য অ্যাড্রেনালিন, হাইড্রোকর্টিসন এবং অনেক ধরনের ওষুধ আছে। সদর হসপিটালের মডেল টিম আছে মেডিকেল কলেজের আন্ডারে, সেটা তারা সর্বক্ষণভাবে যোগাযোগ রাখবে। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি জানান, পর্যায়ক্রমে দেশের 1 কোটিরও বেশি শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। সারা দেশে প্রায় 21টি জায়গায় আমরা টিকা কর্মসূচি শুরু করব। প্রাথমিকভাবে প্রায় 30 লক্ষ ছেলে মেয়েদেরকে টিকা দেব। শিশু শিক্ষার্থীদের তালিকা দেবে শিক্ষা প্রতিষ্ঠান। সেই অনুযায়ী জন্ম নিবন্ধন সনদ দিয়ে সুরক্ষা অ্যাপসে টিকার নিবন্ধন করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনা টিকা কর্মসূচিতে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। উন্নত বিশ্বের দেশগুলোর মতো বাংলাদেশের শিক্ষার্থীরাও পেলেন ফাইজারের করোনা টিকা। এর মাধ্যমে শিক্ষার্থীরা আরও নিরাপদ থাকবেন, শিক্ষা কার্যক্রম গতি পাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ। কুমিল্লায় পবিত্র কোরআনের অবমাননা ও মন্দিরে হামলার সাথে জড়িতরা যে ধর্মেরই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, আগামীতে কেউ যেন মন্দিরে হামলার চিন্তা করতে না পারে, সেভাবেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। আপেল মাহমুদের রিপোর্ট।
দুর্গাপূজা উপলক্ষে গণভবন থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নিজেদের সংখ্যালঘু হিসেবে বিবেচনা না করে সম অধিকার নিয়ে চলতে এ ধর্মের সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না, আমরা আপনাদের সংখ্যালঘু না, আমরা আমাদের আপন জন হিসেবে মানি, আমাদের নিজেদের এই দেশের নাগরিক হিসেবে মানি। সম অধিকারে আপনারা বসবাস করেন, আপনারা সম অধিকার ভোগ করবেন, সম অধিকার নিয়ে আপনাদের ধর্ম পালন করবেন, উৎসব করবেন, কাজে সেটাই আমরা চাই। কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা ও দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুরের সমালোচনা করেন তিনি। যারা জনগণের আস্থা অর্জন করতে পারেনি তারাই এ ধরনের হামলার সাথে জড়িত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কুমিল্লায় যে ঘটনা ঘটছে ইতিমধ্যে এটা তদন্ত হচ্ছে, খুব ব্যাপকভাবেই তদন্ত হচ্ছে, অনেক তথ্য আমরা পাচ্ছি এবং অবশ্যই এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে আমরা খুঁজে বের করবই। সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। যারা জনগণের আস্থা অর্জন করতে পারে না, বিশ্বাস অর্জন করতে পারে না, রাজনীতি নেই, কোনো আদর্শ নেই, আসলে তারাই এই ধরনের কাজ করে। এ সময় প্রতিবেশী দেশের দিকে খেয়াল রাখার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এমন কিছু করা উচিত না যাতে দেশের মানুষের উপর এর প্রভাব পড়ে। প্রতিবেশী ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে, তো সেখানেও এমন কিছু যেন না করা হয় যার প্রভাব আমাদের দেশে এসে পড়ে আর আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত আসে। সবাই ঐক্যবদ্ধ থাকলে ধর্মান্ধরা কোনো ক্ষতি করতে পারবে না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুব চমৎকারভাবে পূজা মণ্ডপটা সাজানো হয়েছে, একটু দেখাও, খুবই সুন্দর হয়েছে। এবার আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় কুমিল্লা, নরসিংদী ও মুন্সিগঞ্জ সহ 22 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। সকালে ঘটনাস্থল নানুয়ার দিঘির পার পরিদর্শন শেষে তিনি বলেন, আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে 2টি কমিটি গঠন করা হয়েছে। এর সাথে যারা যুক্ত আছে, যারা এই কাজটা করেছে, সেগুলো বের করার জন্য চেষ্টা করে যাচ্ছি। তদন্ত চলছে। আশেপাশে যে সিসিটিভি ছিল সেগুলোর ফুটেজগুলো আমরা দেখছি, কারা করেছে এর সাথে যুক্ত আছে তাদেরকে আমরা বের করার চেষ্টা করছি। খুলনার রূপসা মহাশ্মশান মন্দিরের প্রধান ফটক থেকে 18টি ককটেল উদ্ধার করেছে র্যাব। সন্ধ্যায় এগুলো উদ্ধার করা হয়। র্যাব 6-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশতাক আহমেদ জানান, বিকেলে স্থানীয় খবর দিলে র্যাবের বোমা ডিসপোজাল টিম ককটেলগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করতে র্যাব কার্যালয়ে নিয়ে যায়। এই ঘটনার পর থেকেই জেলার মন্দিরগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন অবমাননার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রাজধানীর খিলগাঁওয়ে মহাসচিবের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ দাবি জানান হেফাজতের নেতারা। একই সাথে সাম্প্রদায়িক ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার হেফাজতের কোনো কর্মসূচি নেই বলেও জানানো হয়। এদিকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে বিবৃতি দিয়েছে খেলাফতে মজলিস এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। এদিকে পূজা মণ্ডপে হামলা চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা সরকারেরই চক্রান্ত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায়, অনিয়ম ও দুর্নীতি থেকে জনগণের দৃষ্টি সরাতেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি দাবি করেন, আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে সরকার। জাতীয় প্রেসক্লাবে রাজনৈতিক সভা সমাবেশ বন্ধ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করছে। দুর্গাপূজাতে কতগুলো অনভিপ্রেত ঘটনা ঘটেছে, বিশেষ করে আপনার কুমিল্লায় এবং চাঁদপুরে। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার যে চক্রান্ত, এটা এই সরকারের চক্রান্ত। আমার দেশের সংকট কি? আমাদের সংকট এখন হচ্ছে গণতন্ত্র। সেটা নিয়ে আমরা কথা বলছি, সেটা নিয়ে কাজ করছি। সেই সময় তারা এই সমস্ত ঘটনা ঘটিয়ে ডাইভার্ট করতে চায়, জনগণের যে দৃষ্টি সেটাকে অন্যদিকে নিতে চায়।
দুর্গাপূজার মহানবমীতে মন্দিরে মন্দিরে আরতি উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপে সন্ধ্যার পর নামে দর্শনার্থীদের ঢল। শুক্রবার বিজয়া দশমী, এদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবছরের শারদীয় দুর্গোৎসব। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। মহানবমীর রাতে রাজধানীর মন্দিরে এইভাবেই দেবী দুর্গার আরাধনায় মত্ত হয়ে ওঠেন তার ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের সাথে রাজধানীর বনানীর সার্বজনীন পূজা মণ্ডপে এসেছিলেন বিদেশি নাগরিকরাও। বাঙালির চিরচেনা ঐতিহ্যের দুর্গোৎসবে মেতে ওঠেন তারাও। Very beautiful to see how the people celebrate this festival in Bangladesh. It's amazing. It's a beautiful, colorful festival, and to see all the friendly people enjoying with their families. I feel more at home here actually. It's really, really beautiful. So I'll have to go and see Bangladesh, West Bengal Puja, but I'm already feel this is greater than that. এর আগে মহানবমীর সকাল শুরু হয় বিহিত পূজা দিয়ে। শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রাজধানীর বিভিন্ন মন্দির। ভক্তদের আনাগোনা বাড়তে থাকে বেলা বাড়ার সাথে সাথে। আশ্বিন মাসে প্রায় 10 দিন ধরে হয় দুর্গাপূজার আচার আনুষ্ঠানিকতা। এবার করোনা পরিস্থিতিতেই ঘোড়ায় চড়ে মর্তে এসেছেন দেবী দুর্গা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর মন্দিরগুলোতে এরই মধ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবছরের দুর্গোৎসব। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। দেশে বজ্রপাতে 10 বছরে মারা গেছে 2000-এরও বেশি মানুষ। ভয়াল এ প্রাকৃতিক দুর্যোগের হতাহত কমিয়ে আনতে এবার 430 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এতে বজ্রপাত চিহ্নিতকরণ যন্ত্র এবং বজ্র নিরোধক দণ্ড সারা দেশে বসানো হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিন দিন বাড়ছে বজ্রপাত, বাড়ছে হতাহতের সংখ্যা। 2011 থেকে 2020 সাল পর্যন্ত দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা 2000-এরও বেশি। বাংলাদেশে বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হয়েছে 2015 সাল থেকে। বিশেষজ্ঞরা বলছেন বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সরকারের পাশাপাশি জনগণকেও দায়িত্ব নিতে হবে। সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেও জানান তারা। সতর্কবার্তা যদি আমাদের আরডি ওয়ার্নিং সিস্টেম হয় এবং এই ওয়ার্নিং সিস্টেমটা যদি আমরা এরকম একটি ট্রান্সমিটারের মাধ্যমে আমরা সরবরাহ করতে পারি মানুষের মধ্যে, তাহলে কিন্তু এই সংখ্যাটা, হতাহতের সংখ্যাটা আমরা অনেক কমিয়ে আনতে পারবো। বজ্রপাতে মৃত্যুর হার কমিয়ে আনতে সরকার এবার বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। আগাম সতর্কবার্তা দেওয়ার যন্ত্রের পাশাপাশি বজ্রপাতে বেশি ঝুঁকিতে থাকা অঞ্চলে আশ্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী। আর্লি ওয়ার্নিং দিতে পারবো এবং ফাঁকা এলাকায় কৃষি এবং মৎস্য চাষের এলাকাগুলোতে শেল্টার রাখলে, যেহেতু 40 মিনিট আগে এই আগাম বার্তাটা দেওয়া যায়, তাহলে আমরা যদি 1 কিলোমিটার দূরে দূরে একটা শেল্টার করি, তাহলে একজন মানুষকে ½ কিলোমিটার হেঁটে শেল্টারে আসতে হবে এবং 40 মিনিটের আগে সে পৌঁছতে পারবে। আমরা কিছুদিনের মধ্যে সামারি পাঠাবো, সামারি অনুমোদন হয়ে আসলে 430 কোটি টাকার এই প্রজেক্টটি আমরা কার্যক্রম শুরু করব। বজ্রপাত প্রতিরোধ করা সম্ভব নয়, তাই ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে নিয়ে আসার ব্যাপারেই জোর দিচ্ছে সরকার। রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার জন্য। শফিকুল ইসলাম শামীম, ATN বাংলা, ঢাকা। তখন থেকে আমার মনে কাজ। আগামী 28 নভেম্বর তৃতীয় দফায় অনুষ্ঠিত হবে 1060টি ইউনিয়ন ও 10 পৌরসভায় নির্বাচন। তফসিল ঘোষণা করে ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সাথে সমন্বয় করে ডিসেম্বরের মধ্যেই শেষ করা হবে ইউপি নির্বাচন। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঠিক করতে বৃহস্পতিবার বৈঠকে বসে নির্বাচন কমিশন। পরে সংবাদ সম্মেলনে ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার জানান, তৃতীয় দফায় ভোট নেওয়া হবে 1060টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে। একই সময়সূচিতে তফসিল দেওয়া হয় 10 পৌরসভা নির্বাচনেরও। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 2 নভেম্বর, বাছাই 4, প্রত্যাহারের শেষ দিন 11 ও ভোট গ্রহণ 28 নভেম্বর। 10টি পৌরসভার প্রত্যেকটি ভোট কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে
এবং ইউনিয়ন পরিষদের 1060টি, সেটির মধ্যে 31টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। মাননীয় কমিশন চাচ্ছেন যে লোকাল গভর্নমেন্ট যেই ইনস্টিটিউশনগুলো এগুলোর নির্বাচন ওনারা ডিসেম্বরের মধ্যে শেষ করবেন। এটি মাথায় রেখেই কিন্তু আমরা এই 1060টি নির্ধারণ করেছি। এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন বিবেচনায় নিয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হলেও একই সময়ে বার্ষিক পরীক্ষা চলবে স্কুলগুলোতে, তবে তাতে কোনো সমস্যা হবে না বলে মনে করেন ইসি সচিব। পাবলিক যে এক্সামিনেশন এসএসসি এবং এইচএসসি এই দুইটা বিষয়কে আমলে নিয়েই নির্বাচনী তফসিলটা নির্ধারণ করেছে। আমরা মনে করি যে আমরা যে নির্বাচনের তফসিল, যে মাননীয় কমিশন যে নির্বাচন তফসিল ঘোষণা করেছেন, নিশ্চয়ই স্কুলগুলো এই তারিখগুলো দেখে অ্যাডজাস্ট করে নেবে। এরই মধ্যে প্রথম ধাপে 369টি ইউপিতে ভোট নিয়েছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে 848টি ইউপিতে ভোট হবে আগামী 11 নভেম্বর। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে জার্মানি সহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জার্মানির বার্লিনে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ারের সাথে তার সরকারি বাসভবন বেলেভিউ প্যালেসের সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। এ সময় হেইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু প্রফেসরিয়াল ফেলোশিপ চালু করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি। একই সাথে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করারও আহ্বান জানান তিনি। বাংলাদেশ থেকে 40,000 কর্মী নিতে চায় ইউরোপের দেশ রোমানিয়া ও সার্বিয়া। ন্যাম সম্মেলন ও ইউরোপের দুটি দেশ সফর শেষে দেশে ফিরে একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এছাড়া রোমানিয়ার উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে বলেও জানান তিনি। হুমায়ুন চিশতির রিপোর্ট। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, মধ্যপ্রাচ্যের পর এবার বাংলাদেশের জন্য ইউরোপে শ্রমবাজার তৈরি হচ্ছে। বাংলাদেশ থেকে প্রশিক্ষিত কর্মী ও জনবল নিতে এবার সরাসরি আগ্রহ প্রকাশ করেছে রোমানিয়া। প্রায় 1000 বাংলাদেশি কর্মী এরই মধ্যে গেছেন সেখানে। চাহিদা জানিয়েছে সার্বিয়াও। আমরা যথেষ্ট ভাগ্যবান যে রোমানিয়াতে যথেষ্ট এই শ্রমিকের প্রয়োজন আছে। তারা বিদেশ থেকে 40,000 আপনার ওয়ার্কার নেবে। তো আমরা ইতিমধ্যেই 1000 খানেক লোক পাঠিয়েছি। দিস ইজ এ নিউ এরিয়া এবং আমাদের ধারণা আমরা আরো অনেক পাঠাতে পারব। মন্ত্রী জানান, শ্রমিক পাঠানোর এই বিষয়টি হবে সরকার টু সরকার পর্যায়ে। তবে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে রোমানিয়ার এখন মূল সমস্যা, ঢাকায় তাদের কোনো মিশন নেই, তাও সমাধানের চেষ্টা চলছে। তাই বললাম তারা মিশন খোলার জন্য। তারা বলল যদি আমাদের ব্যবসা বাণিজ্য এগুলো বাড়ে আমি মিশন অবশ্যই খুলব। এখন দিল্লিতে তাদের মিশন, দিল্লি মিশনটা খুব ছোট। ওদের ফরেন মিনিস্টার বললেন যে প্রয়োজনে আমি কনসুলার সেবা ঢাকায় পাঠিয়ে দেব, সপ্তাহখানেক থাকবে, তারা তোমার দেশে থাকবে এবং সেইখানে তারা এই ভিসা ইস্যু করবে। রোমানিয়া এরই মধ্যে 860 জন অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত না হলে বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকে। আগামী বছরের মধ্যে 100 জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে $1 বিলিয়ন বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানান তিনি। ফজলে রাবি রিপোর্ট। 2022-এ বন্ধুত্বের 50 বছর পূর্ণ করবে বাংলাদেশ ও জাপান। ওই বছরই নারায়ণগঞ্জের 2500-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিশাল বিনিয়োগ নিয়ে আসছেন জাপানের ব্যবসায়ীরা। এই বিনিয়োগ ফলপ্রসূ হলে আরও একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রস্তাব রয়েছে জাপানের ব্যবসায়ীদের। In Asia, there are only 2 countries where there are still heavy restrictions on the usage of telegraphic transfer. One is Bangladesh and another is Pakistan. আমরা মনে করি বিভিন্ন ক্যাটাগরির বিনিয়োগকারীদের জন্য যে সুযোগ সুবিধা রাখা হয়েছে সেটি বৈষম্যমূলক। এছাড়া কাস্টমস জটিলতা, ওয়ান স্টপ সার্ভিসের অভাব সহ ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু প্রতিকূলতা রয়েছে। জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ্টকে জাপানের রাষ্ট্রদূত আরও বলেন, টোকিও মনে করে অবাধ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে অংশ নিলে লাভবান হবে বাংলাদেশ। কেবল তাই নয়, দীর্ঘমেয়াদে বাংলাদেশকে এতে যুক্ত করতে মাতারবাড়িতে বিদ্যুৎ ও জ্বালানি হাব
গভীর সমুদ্র বন্দর সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে জাপান সহযোগিতা করছে বলেও জানান ইতো নাওকি। অবাধ এশীয় প্রশান্ত মহাসাগরীয় পরিকল্পনার কথা মাথায় রেখেই জাপান এসব অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করছে। ভবিষ্যৎ শান্তি ও স্থিতিশীলতার কথা মাথায় রেখে বাংলাদেশও এই পরিকল্পনায় অংশ নেবে বলে মনে করে টোকিও। আর এত সব বিনিয়োগের মূলে রয়েছে এই অঞ্চলের স্থিতিশীলতা, যা বিনষ্ট হতে পারে রোহিঙ্গা ইস্যুতে। রাখাইনে রোহিঙ্গাদের ফিরে যাওয়াই চূড়ান্ত সমাধান বলে মনে করেন এই রাষ্ট্রদূত। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বিদেশি শিল্পীদের বিজ্ঞাপন তৈরি করলে শিল্পী প্রতি 2 লাখ এবং প্রচারের জন্য 20,000 টাকা দিতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার রাজধানীর একটি হোটেলে ফেস অফ এশিয়া 2021-এর বাংলাদেশ পর্বের গ্র্যান্ড ফিনালেতে তিনি কথা জানান। এ সময় নতুনদের এগিয়ে নেওয়া এবং শিল্পী সংকট কাটাতে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। শারমিন রিহার রিপোর্ট। বাংলাদেশি তরুণ তরুণীদের বিশ্বব্যাপী দেশীয় সংস্কৃতি এবং ফ্যাশনে প্রবেশের একটি বড় সুযোগ করে দিতে অনুষ্ঠিত হল ফেস অফ এশিয়া 2021-এর বাংলাদেশ পর্বের গ্র্যান্ড ফিনালে। এটিএন এমসিএল আয়োজিত এই অনুষ্ঠানে সারা দেশ থেকে আগ্রহীরা অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে 23 জনের মধ্য থেকে 3 জন তরুণ ও 3 জন তরুণী বিজয়ী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছেন সাজরিয়া তাবাসসুম প্রমা ও হাফিজ রহমান। এ সময় এশিয়ার সর্ববৃহৎ এই মডেল ফেস্টিভ্যালের আয়োজক এটিএন এমসিএল এর সিইও সাজিদুর রহমান মুনিম বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি বিশ্বে নতুন করে পরিচিতি পাবে। বাংলাদেশ থেকে যারা বিজয়ী হবে তারা আগামী 12ই ডিসেম্বর কোরিয়ার উদ্দেশ্যে রওনা হবে। 13, 14, 15, 16 তারিখ পর্যন্ত 16 তারিখ গ্র্যান্ড ফাইনালে হবে 42টি দেশের বিজয়ীদের নিয়ে। আমি তো মনে করি যে এটা একটা ভবিষ্যৎ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সব ফিল্ডে, ফ্যাশন, মডেলিং এ, ওয়াই নট? কনফিডেন্ট, রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি ইজ নাম্বার 1। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, এটিএন বাংলা সবসময় নতুনদের জায়গা করে দিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। স্পন্সররা এই নতুনদেরকে নিলে কোনো অ্যাড দিতে চায় না। আমি এমনও চ্যালেঞ্জ করছি মাঝে মধ্যে যে অ্যাড দরকার নাই, যদি না দেয় না দিবে, আমি আমার নতুনদেরকে প্রমোট করব। অনেক নায়িকা সে কোনোদিন স্ক্রিনে আসে নাই, এরকম মেয়েদেরকে আমরা চান্স দিচ্ছি। এটা কিন্তু খুব বিশাল একটা বড় রিস্ক। এটিএন বাংলা সবসময় নিয়ে থাকি আমরা এবং ইনশাল্লাহ আগামীতেও করব। এটি হচ্ছে এটিএন বাংলার একটি বড় বৈশিষ্ট্য। এই সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিদেশি শিল্পীদের দিয়ে বিজ্ঞাপন তৈরি এবং প্রচারের ক্ষেত্রে নতুন নীতিমালা করা হয়েছে। দেশীয় শিল্পীদের অগ্রাধিকার দিতেই এই উদ্যোগ বলেও জানান তিনি। আমাদের ছেলেমেয়েরা কি দেখতে অসুন্দর? অবশ্যই না। আমাদের ছেলেমেয়েরা কি আনস্মার্ট? অবশ্যই না। তাই কেন বিদেশ থেকে এক বানিয়ে আনা হবে? সেজন্য এটিকে নিরুৎসাহিত করার জন্য আমরা এই প্রজ্ঞাপন জারি করেছি। আজকে যারা এখানে পারফর্ম করলো তাদের অনেকেই ফ্যাশন ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে আছে এবং থাকতে চায় বা ভবিষ্যতে আসতে চায়। আমি মনে করি এই পদক্ষেপের কারণে তাদের জন্য দুয়ারটা আরো অবারিত হবে। অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে গান গেয়ে শোনান এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে 3rd ইউরো এশিয়ান উইমেন্স ফোরামের প্ল্যানারি সেশনে ভাষণ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তার নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্য হিসেবে হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য আবিদা আঞ্জুম মিতা ও খোদেজা নাসরিন আক্তার হোসেন অনুষ্ঠানে অংশ নেন।
টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে পৌঁছেছে ভারতের উপহারের অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সামগ্রী। প্রতিবেশী দেশটির পক্ষে বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার বিক্রম দোরাই স্বামী, কুমুদিনী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা এবং হাসপাতালটির পরিচালক ডক্টর প্রদীপ কুমার রায়ের কাছে অ্যাম্বুলেন্স সহ এসব চিকিৎসা উপকরণ হস্তান্তর করেন। এ সময় সেখানে পূজা মণ্ডপ পরিদর্শন করে মহানবমীর শুভেচ্ছা জানান ভারতীয় হাই কমিশনার। গত মার্চে বাংলাদেশ সফরের সময় 109টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে পরিকল্পিতভাবে গাজীপুরে পূজা মণ্ডপে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় হামলার মদতদাতাদের খুঁজে বের করে কঠোর শাস্তি দাবি জানান তিনি। দুপুরে জেলার কাশিমপুরে ক্ষতিগ্রস্ত 3টি পূজা মণ্ডপ পরিদর্শন করে এসব কথা জানান মেয়র জাহাঙ্গীর। প্রত্যক্ষদর্শীরা জানান সকাল 7টার দিকে লাঠি, সোটা ও শাবল হাতে অর্ধশতাধিক লোকের সংঘবদ্ধ একটি দল এলাকার রাধা গোবিন্দ মন্দির, পালপাড়া যুব সংঘ মন্দির ও সুবল দাসের বাড়ির 3টি মন্দির ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ঘটনায় 20 জনকে আটক করা হয়েছে। করোনার আতঙ্ক মুছিয়ে দুর্গোৎসবের আনন্দে মেতেছেন কলকাতার মানুষ। প্রতি বছরের মতো এবারও নানা থিমে পূজা মণ্ডপ ও প্রতিমা তৈরি করা হয়েছে। তাই ঠাকুর দেখার আনন্দে কলকাতার মানুষ রাস্তায় ঢল। পুষ্পাঞ্জলি দিতে মণ্ডপে মণ্ডপে ভিড় করেন ভক্তরা। এবছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখের আদলে প্রতিমা তৈরি করা হয়, পূজা হয় কেষ্টপুরে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গাজীপুরে নতুন শিল্প কমপ্লেক্স উদ্বোধন করল লাবিব ডাইং। ইয়ার্ন ডাইং শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে জেলার কলমেশ্বরের লাবিব ডাইং ফ্যাক্টরিতে নতুন কমপ্লেক্সটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের মা সালমা বেগম। এছাড়াও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান, অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাবিবুর রহমান কামাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল কামালের নামানুসারে এর নামকরণ করা হয়েছে কামাল কমপ্লেক্স। এবার টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপের ইতিহাসে কখনোই স্বাগতিকরা শিরোপা জেতেনি। এই ফরম্যাটের আয়োজক হলেই বিশ্বকাপ জেতা যায় না, এই যেন অমোঘ নিয়তি। সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে হচ্ছে এবারে টি-20 বিশ্বকাপ। পুরনো রেকর্ড জানায় নিরপেক্ষ ভেন্যুতে অংশ নেওয়া সবকটি দলেরই রয়েছে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা। আরও জানাচ্ছেন পরাগ আরমান। ক্রিকেটে স্বাগতিক দল সাধারণত বাড়তি সুবিধা পেয়ে থাকে। দলের শক্তি, কৌশল আর সমন্বয় বিবেচনা করে উইকেট বানিয়ে সাফল্য আদায় করে স্বাগতিকরা। বাংলাদেশের সবশেষ দুটি টি-20 সিরিজ জয়ই এর বড় প্রমাণ। তবে বিশ্ব আসরে উইকেট বানানো হয় আইসিসির নির্দেশনা মেনে। স্বাগতিকদের তাই বাড়তি সুবিধা নেয়ার সুযোগ থাকে না। টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত একবারও আয়োজক দেশ চ্যাম্পিয়ন হতে পারেনি। 6টি বিশ্ব আসরে মাত্র একবারই স্বাগতিকরা ফাইনালে উঠেছিল। এবার অবশ্য প্রেক্ষাপট ভিন্ন। বিশ্বকাপে নেই স্বাগতিক আরব আমিরাত। যদিও আয়োজক হয়েছিল ভারত, করোনা পরিস্থিতিতে সিদ্ধান্ত বদলে টুর্নামেন্ট সরিয়ে আনা হয় আমিরাতে। মরুর দেশে হলেও বিশ্বকাপের পুরো তত্ত্বাবধান করবে ভারতীয় ক্রিকেট বোর্ডই। সবশেষ 2016-তে টি-20 বিশ্বকাপের আয়োজক ছিল ভারত। সেবার সেমিফাইনালে তাদের শিরোপা আশা থামে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে। 2014 টি-20 বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ তো গ্রুপ পর্বেই থেমেছে। একমাত্র শ্রীলঙ্কাই 2012 সালে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। আর 2010 সালে ওয়েস্ট ইন্ডিজ বাদ পড়ে যায় সুপার 8-এই। 2009-এ স্বাগতিক ইংল্যান্ড বিদায় নেয় নকআউট পর্বে। 2007 সালে আয়োজক দক্ষিণ আফ্রিকা থামে শেষ 8-এ। আগের 6 বিশ্বকাপের স্বাগতিক দেশের ফল এবার আশাবাদী করতে পারে সব দলকেই। সব মিলিয়ে মরুর বুকে টি-20 ক্রিকেটের এই বৈশ্বিক আসর একটু অন্যরকমই হতে যাচ্ছে। পরাগ আরমান, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর।
পরাজয় শেষ হলো টি-20 বিশ্বকাপে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রস্তুতি। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে 33 রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কার কাছে হেরেছিল টাইগাররা। আবুধাবিতে টস হেরে ব্যাট করে 3 উইকেটে 177 রান তোলে আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ 88 রানে অপরাজিত থাকেন গ্যারেথ ডিলানি। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ 2টি উইকেট শিকার করেন। জবাবে বাংলাদেশ 133 রানে অল আউট হয়। সোহান 38 ও সৌম্য সরকার 37 রান করেন। আয়ারল্যান্ডের বোলার মার্ক রিচার্ড আডার 3 উইকেট তুলে নেন। SIBL ক্লাব কাপ হকি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে আবাহনী ও মেরিনার ইয়াংস ক্লাব। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম সেমিফাইনালে আবাহনী 6-2 গোলে সোনালী ব্যাংককে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। বিজয়ী দলের বেলিমাগ্গা বাহারান 3টি এবং পুষ্কর খিসা মিমো, নাইমুদ্দিন, সামিন ও খোরশেদ 1টি করে গোল করেন। সোনালী ব্যাংকের রকি 2টি গোল শোধ করেন। অন্য সেমিতে মোহামেডান ওয়াকওভার দিলে মেরিনারকে 2-0 গোলে জয়ী ঘোষণা করা হয়। শনিবার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুদল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। স্কুল শিক্ষার্থীদের ফাইজারের করোনা টিকা দেওয়া শুরু, পর্যবেক্ষণে রাখা হবে 15 দিন। কুমিল্লার ঘটনায় প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি, দুর্গাপূজার নিরাপত্তায় বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন। বজ্রপাতে 10 বছরে 2000 মৃত্যু, দুর্যোগ সামাল দিতে 430 কোটি টাকার প্রকল্প। এবং 28 নভেম্বর অনুষ্ঠিত হবে 1060টি ইউনিয়ন ও 10টি পৌরসভার নির্বাচন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।